Hey there, Assalamu alaikum. Special use of words and phrases chapter part 3 করতে যাচ্ছি আজকে। তো আমাদের ফার্স্ট রুল হচ্ছে রুল 11, স্ট্রাকচার টাইম, হাই টাইম এন্ড অ্যাবাউট টাইম। তো আমরা এই স্ট্রাকচারটা শেখার জন্য ডায়ালগ দেখব। ডায়ালগ হচ্ছে ছেলে এবং বাবা এবং মায়ের মধ্যে ডায়ালগ। মনে করো ছেলে মাস্টার ডিগ্রি এক্সাম শেষ করলো। শেষ করার পর একদিন বাবা এবং ছেলের মধ্যে সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময় কথা হচ্ছে। তো বাবা বলছেন এখন একটা চাকরি নেওয়ার সময়। তো ছেলে বলছে বুঝতে পারিনি কি বললাম। তখন বাবা বললেন যে এখন তোমার একটা চাকরি নেওয়ার উপযুক্ত সময়। আমরা প্রথম এই দুটো কথা একটু দেখে আসি। যেমন বাবা বললেন ফাদার ইটস টাইম টু গেট আ জব, অর্থাৎ এখন একটা জব বা চাকরি নেওয়ার সময়। তখন হয়তো এখানে ছেলে বলল যে হোয়াট ডিড ইউ সে, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড বাবা। তখন বাবা বললেন, অর্থাৎ যেহেতু ছেলে ভালো মতো বুঝতে পারেনি, বাবা আবারও বললেন কথাটা ইটস টাইম ফর ইউ টু গেট আ জব, অর্থাৎ তোমার জন্য এখন একটা চাকরি নেওয়ার উপযুক্ত সময়। তো আমরা এই যে দুটো সেন্টেন্স যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে দাঁড়ায় কোনো কাজ করার এখনই উপযুক্ত সময় বা পারফেক্ট টাইম। সো এটাই হচ্ছে ইটস টাইম টু গেট আ জব, এখনই চাকরি নেওয়ার উপযুক্ত সময়। আবার দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে ইটস টাইম ফর ইউ টু গেট আ জব, এখনই তোমার জন্য চাকরি নেওয়ার উপযুক্ত সময়। দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে ফর ইউ বলা আছে, কার জন্য কাজটা করতে হবে সেটা স্পষ্ট করে দেয়া, এই জন্য ফর ইউ। তো হতে পারে এখানে ফর মি, ফর হিম, ফর হার এটসেট্রা। তো এই আর এটা হলো ডিফারেন্স। আর সিমিলারিটি হচ্ছে দুটো দিয়েই হচ্ছে বলা হচ্ছে এখনই কোনো কাজ করার উপযুক্ত সময়। আচ্ছা, গেল ওই দিনের কথা। মনে করো 1 বছর কেটে গেল, এই গ্যাপটাতে 1 বছর কেটে গেল, কিন্তু ছেলে কোনো চাকরি পায়নি বা কোনো না কোনো কারণে চাকরি নেয়নি সে। তারপর আরো একদিন এভাবে সন্ধ্যায় চা খেতে খেতে বাবা ছেলেকে বলছেন ইটস টাইম ইউ গট আ জব, অথবা ইটস অ্যাবাউট টাইম ইউ গট আ জব। অর্থ হচ্ছে অলরেডি কিছুটা দেরি হয়ে গেছে, এখনো যদি তুমি চাকরি না নাও তাহলে তোমার হয়তো বয়স শেষ হয়ে যাবে বা যে কোনো কারণে চাকরি নাও পেতে পারো। অর্থাৎ চাকরি নেয়ার যে উপযুক্ত সময়টা সেটা শুরু হয়ে গেছে অনেক আগেই, এখন একদম শেষ মুহূর্তে চলে আসছো। এখনো যদি চাকরি না নাও তাহলে তুমি চাকরি নাও পেতে পারো। তাহলে দেখো এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স দিয়ে বলা হচ্ছে কোনো কাজ করার উপযুক্ত সময় অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছুটা অলরেডি দেরিও হয়ে গেছে। এখনো যদি কাজটা না করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে এবং কাজ করার অপরচুনিটি নাও পেতে পারো। একটা বিষয় লক্ষণীয়, এখানে আছে ইট ইজ টাইম আর এখানে আছে ইট ইজ অ্যাবাউট টাইম। দুটো স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, কিন্তু মিনিং এর দিক দিয়ে বা ব্যবহারের দিক দিয়ে একই, শুধু স্ট্রাকচারাল ডিফারেন্স। আচ্ছা, তারপরে দেখি মা কি বললেন। মাদার বলছেন ইটস আ হাই টাইম ইউ গট আ জব, অর্থাৎ ছেলে আর বাবা যখন এই কথাগুলো বলছে, মায়েরা স্বভাবতই বাচ্চাদের নিয়ে একটু বেশি চিন্তা করেন, তখন মা কথাটাকে আরো অনেক বেশি গুরুত্ব দিয়ে, অনেক বেশি এমফাসাইজ করে, ইম্পর্টেন্স দিয়ে মা বললেন ইটস আ হাই টাইম ইউ গট আ জব, অর্থাৎ তোমার চাকরি নেওয়ার এখনই উপযুক্ত সময়। মানে উপযুক্ত সময় আগেই শুরু হয়ে গেছে, তো এখনই একদম শেষ মুহূর্ত। এখনো যদি না নাও তাহলে আর তুমি চাকরি পাবে না, অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে। তো যদি জীবনে কিছু করতে চাও এখনই উঠে পড়ে লেগে যাও, আর কিন্তু সময় নেই। তো এই যে এই দুটো দিয়ে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে লেট হয়ে গেছে অলরেডি কিছুটা, এখনো যতটুকু সময় আছে ততটুকু কাজে লাগাও, না লাগালে পস্তাতে হবে। এটা দিয়েও কিন্তু তাই, মা যেটা বলছেন হাই টাইম দিয়ে। তবে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই হাই টাইম দিয়ে হচ্ছে কথাটাকে আরো অনেক বেশি জোর দিয়ে বলা হয়। তাহলে এই তিনটা সেন্টেন্সই একই রকম অর্থ প্রদান করে। এই হাই টাইম দিয়ে শুধু হচ্ছে বেশি জোর দেওয়া হয়, কিন্তু অর্থের দিক দিয়ে একই। আমরা এখন স্ট্রাকচারের ব্যাপারটা একটু দেখব। মিনিং গুলো আই থিঙ্ক অলরেডি ক্লিয়ার। সো স্ট্রাকচার দেখতে গিয়ে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ইট ইজ, ইটস, ইট ওয়াজ, ইটস। আমি এখানে প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখছি, তোমরা এভাবে ভেঙে না লিখতে চাইলে কন্ট্রাক্টেড ফর্মে বা সংক্ষিপ্ত ফর্মেও লিখতে পারো ইটস। ইট ইজ ইকুয়াল টু ইটস, ইট ওয়াজ থাকলেও ইটস। আচ্ছা,
আর গ্রামাটিক্যাল ডিফারেন্সটা হচ্ছে, বা স্ট্রাকচার যেটা বলবো, আসলে ডিফারেন্স না, স্ট্রাকচারটা হচ্ছে দেখো সেন্টেন্সের ভেতরে যদি আমি টাইম, হাই টাইম বা অ্যাবাউট টাইম দেখি, তখন সেন্টেন্সের পূর্বে যদি থাকে প্রেজেন্ট, প্রেজেন্ট বলতে প্রেজেন্টের যে কোনোটা, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস কোনোটা বলা হয়নি, প্রেজেন্টের যে কোনো একটা হলেই হলো, তাহলে ডান পাশে গিয়ে অর্থাৎ পরবর্তী দিকে গিয়ে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার যদি পূর্বে থাকে পাস্ট টেন্স, পাস্টের যে কোনোটা, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস যেটাই হোক না কেন, তাহলে ডান পাশে গিয়ে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমি আরেকবার বলি, টাইম, হাই টাইম, অ্যাবাউট টাইম দেখলে সেন্টেন্সের বামে তাকাবা, বামে যদি দেখো প্রেজেন্ট তাহলে ডানে হবে পাস্ট ইনডেফিনিট, আর যদি বামে দেখো পাস্ট ডানে হবে পাস্ট পারফেক্ট। তবে একটা কথা বলে নেই, এই যে পাস্ট ইনডেফিনিট বা পারফেক্ট এগুলো কন্টিনিউয়াস হতে পারে ক্ষেত্র বিশেষে। তবে আমরা যে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস চ্যাপ্টারের আনসার করা। সেই আনসার করতে গেলে এই রুলের বেশি আর কিছু জানার আপাতত দরকার নেই। যদি আরো বিস্তারিত জানতে চাও আমার লেখা বইটা পড়তে হবে, সেটা আপাতত দরকার নেই। সো যাই হোক, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এখানে যদি বিভার্বের ব্যাপার থাকে, যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল লিখি, ইটস টাইম ইউ ওয়্যার আ টিচার। এই যে ইউ ওয়্যার বিভার্ব, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নেই, বিভার্বটা এখানে মেইন ভার্বের কাজ করছে। এখানে এই ওয়্যার এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। যদি এখানে হতো হি, তাহলে ওখানে হতো ওয়াজ, যদি হতো শি বা ইট সবগুলোই ওয়াজ, আই হলেও হতো ওয়াজ, বাকি সবার ক্ষেত্রে ওয়্যার। আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন অ্যাজ ইফ বা অ্যাজ দো স্ট্রাকচারে যখন ডান পাশে বিভার্ব আসে পাস্ট ইনডেফিনিট হলে তখন সবসময় ওয়্যার হয়, যে কোনো সাবজেক্ট হোক না কেন সবসময় ওয়্যার হয়। বিশেষ করে ওয়াজ হয় সেটা হচ্ছে খুবই কম, বাট আমরা নর্মালি বাংলাদেশের ইংলিশে সবসময় ওয়্যার ধরে নিই, কখন অ্যাজ ইফ বা অ্যাজ দো পরে। তো এই টাইম, হাই টাইম বা অ্যাবাউট টাইমের স্ট্রাকচারটা এমন নয়। অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা আমরা পার্ট 1 অলরেডি করে ফেলছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো ডান পাশে অর্থাৎ বাম পাশে বা পূর্বে যখন প্রেজেন্ট থাকে, এইটার মতোই ডান পাশে তখন হচ্ছে পাস্ট টেন্স হয়, বাট ওখানে বিভার্ব আসলে সেটা হচ্ছে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট নির্বিশেষে ওয়্যার হয়, বাট এখানে এই ওয়্যার ব্যাপারটা হবে না। এখানে হচ্ছে বিভার্ব আসলে সাবজেক্ট অনুযায়ী হবে, যে সাবজেক্টের সাথে ওয়াজ হয়, যেমন হি, শি, ইট এবং আই এর সাথে ওয়াজ হবে, বাকি সবার সাথে ওয়্যার হবে। এই আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা এই যে ইট ইজ টাইমের ক্ষেত্রে আমরা যে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করেছিলাম, ফর ইউ প্লাস ইনফিনিটিভ ইউজ করেছিলাম। এই অ্যাবাউট টাইমের ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই স্ট্রাকচারটার ক্ষেত্রে অ্যাবাউট টাইম ব্যবহার করা যাবে না। তাহলে আমি একটু সামারি করে দেই। সামারিটা হচ্ছে কি, ইটস টাইম টু গেট আ জব অথবা ইটস টাইম ফর ইউ টু গেট আ জব অর্থ হচ্ছে এখনই চাকরি নেওয়ার উপযুক্ত সময়। আর এই যে ইটস টাইম ইউ গট আ জব পাস্ট টেন্স, খেয়াল করো এই স্ট্রাকচারটা এখানে ফলো হয়েছে এই তিনটা সেন্টেন্সে। ইটস টাইম ইউ গট আ জব অর্থাৎ ইটস টাইম এটা আছে প্রেজেন্ট, ইউ গট পাস্ট হয়ে গেছে, এখানেও ইজ প্রেজেন্ট, এখানে পাস্ট হয়ে গেছে, এখানে যদি পাস্ট হতো এখানে পাস্ট পারফেক্ট হতো, এবং এখানে হচ্ছে সেম ইজ, এবং এখানে হচ্ছে গট পাস্ট হয়ে গেছে, এখানে যদি পাস্ট হতো এখানে হতো পাস্ট পারফেক্ট। এই তিনটা সেন্টেন্স দিয়ে বোঝানো হয় হচ্ছে অলরেডি লেট হয়ে গেছে, এখনো যদি কাজটা না করি এই কাজ করার অপরচুনিটি বা সুযোগ নাও পেতে পারি। আর এই হাই টাইম দিয়ে হচ্ছে এই কথাটাকেই আরো ইম্পর্টেন্স দিয়ে, আরো গুরুত্ব দিয়ে বোঝানো হয়। এন্ড স্ট্রাকচারটা তো আমরা দেখলামই, সেটা হচ্ছে টাইম, হাই টাইম, অ্যাবাউট টাইমের পূর্বে যদি থাকে প্রেজেন্ট, পরে হবে পাস্ট ইনডেফিনিট, পূর্বে যদি থাকে পাস্ট, পরে হবে পাস্ট পারফেক্ট। এন্ড যদি বিভার্ব আসে সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। আই, হি, শি, ইট এর ক্ষেত্রে ওয়াজ, বাকি সবার ক্ষেত্রে ওয়্যার। দ্যাটস ইট। এটাই হচ্ছে টাইম, হাই টাইম এন্ড অ্যাবাউট টাইমের স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। রুল 12, স্ট্রাকচার লেটার অন। লেটার অন দিয়ে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি, দুটো কাজ, একটা হলো ছোট, একটা বড়। ছোটটাই পারে না, তারপরে তো বড়টা। কথাটা আসলে কি রকম আমি বলি, এটা অবজ্ঞা করার ক্ষেত্রে হতে পারে, অথবা কারো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি বোঝানোর ক্ষেত্রে হতে পারে। ফর এক্সাম্পল, অবজ্ঞা করা, যেমন
হয়তো এক ফ্রেন্ড সে বলছে, জানিস আমি যদি প্লাস পাই এসএসসি তে, তাহলে এইচএসসি তে তোদের সাথে দেখা হবে যখন আমি বিএমডব্লিউ চালিয়ে মানে ক্লাসে আসবো। তখন তুমি হয়তো বললা যে চাপা মারার আর জায়গা পাও না, তোমার সাইকেলই কেনার যোগ্যতা নাই, তারপরে তো তুমি গাড়ি কিনবা, তাও আবার বিএমডব্লিউ। দ্যাট ইজ ইউ ক্যান নট বাই আ বাইসাইকেল লেট অ্যালোন আ বিএমডব্লিউ। এটা হচ্ছে হেও করে কথা বলা, বা আমরা হেও করাটা হচ্ছে মজা করা অর্থে বোঝাতে পারে, অথবা কাউকে ইনসাল্ট করা অর্থে হতে পারে। যাই হোক, আর একটা হচ্ছে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যদি বলি। যেমন ধরো একটা বাচ্চার ক্ষেত্রে, তো বাচ্চাটাকে বলা হলো যে তোমার নাম কি, সে অনেক কষ্টে তার নামটা বলল। তো জিজ্ঞেস করা হলো তোমার ঠিকানা কোথায়, বাসা কোথায়, এটা কি ওর মানে ওর পক্ষে এটা সম্ভব? তো ওর বাবা হয়তো বললেন যে কি বলেন, এতটুকু বাচ্চা, ও নাম বলছে সেটাই তো যথেষ্ট, ও তো ঠিক মতো নামটাই বলতে পারে না, তারপরে তো ঠিকানা বলবে। এটা কিন্তু অবজ্ঞা করা না, এটা হচ্ছে অতটুকু বাচ্চার ক্যাপাসিটি বা যোগ্যতা বোঝানো হয়। তো যাই হোক, আমরা এক্সাম্পল দেখি। হি ডাজ নট নো বাংলা লেট অ্যালোন ইংলিশ। সে বাংলাই জানে না, তারপরে তো ইংলিশ বা ইংরেজি। তারপর হি ক্যানট ওয়াক প্রপারলি লেট অ্যালোন রান। সে ভালো মতো হাঁটতেই পারে না, তারপরে তো দৌড়াবে। হি ইজ আ লিটল বয়। সে একটা ছোট বাচ্চা, ছোট ছেলে। হি কান্ট টেল হিজ নেম। সে তার নামটাই ভালো মতো বলতে পারে না, বা সে তার নামটাই বলতে পারে না। লেট অ্যালোন অ্যাড্রেস, তারপরে তো ঠিকানা বলবে। তো এই অর্থেই মূলত হচ্ছে লেটার অন ইউজ হয়। আর লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, লেটার অন এর পূর্বে, ঠিক ইমিডিয়েট পূর্বে একটা কমা হয় সব জায়গায়, খেয়াল করে দেখো। এই আর একটা বিষয় একটু খেয়াল করো, আমি ইচ্ছা করে এক জায়গায় লিখলাম ক্যান নট, মানে ভেঙে, আর একটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম কান্ট। এটা লেখার উদ্দেশ্যটা হচ্ছে আমরা অনেকেই ক্যান নট লিখতে গিয়ে ভুল করি। ক্যান নট আলাদা বা সেপারেট করে ক্যান এবং নট লেখা যাবে না। ক্যান নট ইটস এ সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ লিখতে হবে। আর কান্ট CAN অ্যাপোস্ট্রফি T ডাবল এন কখনো হবে না। স্পেলিং দুটো বোঝানোর জন্য আমি এটা ইচ্ছে করেই দুই ভাবে দুই জায়গায় লিখেছি। যাই হোক, এটাই হচ্ছে আমাদের লেটার অনের স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। রুল 13 স্ট্রাকচার লিস্ট, যা দিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। আশঙ্কাটা হচ্ছে এরকম, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম বলি যে ধীরে সুস্থে হাঁটো বা দেখে শুনে হাঁটো, যদি না আবার স্লিপ করো। অর্থাৎ রাস্তাটা পিচ্ছিল, হয়তো একটু আগে বৃষ্টি হয়েছে, বা হচ্ছে রাস্তাটা খুবই কর্দমাক্ত, যে কোনো সময় স্লিপ করতে পারো, পড়ে যেতে পারো, সুতরাং দেখে শুনে হাঁটো। আবার বললাম সেদিন আমার ঢাকা যাওয়ার কথা ছিল, সো আমি খুব তাড়াহুড়া করে স্টেশনে চলে গেলাম, যদি আবার ট্রেন মিস করি। তাহলে এই যে তাড়াহুড়া করার পেছনের একটা আশঙ্কা ছিল, সেটা হচ্ছে কি ট্রেন মিস করার আশঙ্কা। ট্রেন মিস করার আশঙ্কা ছিল বলেই আমি খুব দ্রুত স্টেশনে চলে গেলাম। তো এই টাইপের যে কথাগুলো, এগুলো প্রকাশ করার জন্য লিস্ট স্ট্রাকচার ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্লিপ। কেয়ারফুলি হাঁটো, যদি আবার স্লিপ করো। I hurried to the station, আমি স্টেশনে হারিড মানে হচ্ছে কি খুব দ্রুত বেগে চলে গেলাম। Lest I should miss the train, যদি আবার ট্রেন মিস করি, অর্থাৎ ট্রেন মিস করার আশঙ্কা আছে, তাই আমি খুব দ্রুত চলে গেলাম। আবার read carefully lest you should fail, কেয়ারফুলি বা মনোযোগ দিয়ে পড়ো। Lest you should fail, যদি আবার ফেল করো, অর্থাৎ ফেল করার আশঙ্কা আছে, তাই মনোযোগ দিয়ে পড়তে বলা হচ্ছে। অর্থাৎ মনোযোগ দিয়ে না পড়লে ফেল করে ফেলতে পারো, ফেল করার আশঙ্কা আছে, ভয় আছে। যাই হোক, স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে একটা সেন্টেন্স হবে, সেটা হতে পারে কোনো একটা ক্লজ, আর এরপরে হচ্ছে লিস্ট, তারপরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা মাইট কোথাও ইউজ করিনি, সব জায়গায় হচ্ছে আমরা শুড ইউজ করেছি। তুমি চাইলে মাইট ইউজ করতে পারো, একই রকমের অর্থ হবে, অর্থের কোনো ভিন্নতা নাই, শুধু হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স, আর কিছুই না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যেটা শুড বা মাইট যাই হোক না কেন, এরপরে যে ভার্বটা, যেমন এখানে আছে মিস, এখানে আছে স্লিপ, এখানে হচ্ছে ফেইল, ভার্বগুলো নেতিবাচক হবে, তবে নট বা নেগেটিভ হবে না। নেতিবাচক এবং নেগেটিভটা কি? নেতিবাচক হচ্ছে, যেমন ধরো
ক্যাচ ধরা, ধরতে না পারা, মিস, তাহলে ক্যাচ এটা নিশ্চয়ই নেতিবাচক না, মিস হচ্ছে নেতিবাচক। পাস পরীক্ষায় উতরে যাওয়া বা এক্সামে পাস করা যেটা আমরা বলি, আর এটা হচ্ছে নেতিবাচক না, এটা একটা পজিটিভ একটা ব্যাপার। কিন্তু যদি আমরা ফেল করি এটাই হচ্ছে নেতিবাচক। তো এরকমের নেতিবাচক ভার্ব ইউজ হবে শুড বা মাইট এর পর, তবে নট ইউজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তো আমরা তো যেহেতু স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস করতেছি, ওখানে আমাদেরকে শুধু ক্লু দেখে বসিয়ে দিতে হবে। এখানে এই ব্যাপারগুলো আমাদের হাতে নেই, কোনো চেঞ্জ আমরা করব না। তবে কমপ্লিটিং সেন্টেন্সে এই লিস্টের ইউজ থাকে, রাইট ফর্মস অফ ভার্বস এর স্ট্রাকচারে লিস্টের ইউজ থাকে, ওই সময় মাথায় রাখতে হবে ব্যাপারটা। তো আমরা লিস্টের স্ট্রাকচার এন্ড এক্সাম্পলস দেখে নিলাম। রুল 14, স্ট্রাকচার no sooner, scarcely and hardly। এই স্ট্রাকচার দিয়ে বোঝানো হয় কোনো কাজ করতে না করতেই আরেকটি কাজ করা বা ঘটতে না ঘটতেই আরেকটি কাজ ঘটা। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমি হয়তো একটা গোলাপ ফুল ধরলাম, ধরার সাথে সাথে একটা পাপড়ি পড়ে গেল, তাহলে আমি বলতে পারি আমি ফুলটা ধরতে না ধরতেই একটা পাপড়ি পড়ে গেল। আবার তুমি হয়তো একটা পাখির দিকে বন্দুক তাক করেছো, গুলি করবে, তাক করতে না করতেই পাখিটা এটা নোটিস করলো, সে উড়ে চলে গেল, তাহলে আমি বন্দুক তাক করতে না করতেই পাখিটি উড়ে গেল। ঠিক এই রকম আর কি, একটি কাজ করতে না করতেই আর একটা কাজ করা, বা একটি ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটে যাওয়া ইত্যাদি বোঝাতে no sooner, scarcely এবং hardly স্ট্রাকচার ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। যেমন no sooner had I done than you did, অর্থাৎ আমি করতে না করতেই তুমি করেছিলে। scarcely had I done when you did, আমি করতে না করতেই তুমি করেছিলে। hardly had I done when অথবা before you did, আমি করতে না করতেই তুমি করেছিলে। দেখো এখানে সব জায়গায় হচ্ছে ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট সবগুলোতে আই এবং ওইদিকে সবগুলো ইউ। এটা হলো স্ট্রাকচার। মূলত এই তিনটা সেন্টেন্সকে তুমি স্ট্রাকচার হিসেবে মনে রাখতে পারবে। স্ট্রাকচারটা আসলে কি আমরা একটু দেখে নিই। no sooner দিয়ে শুরু, এরপরে হচ্ছে had, এরপরে সাবজেক্ট, এরপর ভার্বের 3। এখানে কিন্তু একই রকম, scarcely দিয়ে শুরু, had, সাবজেক্ট, ভার্বের 3 একই রকম। hardly, had, সাবজেক্ট, ভার্বের 3 সেম। আর no sooner দিয়ে শুরু হলে হচ্ছে এখানে than হয়, scarcely দিয়ে শুরু হলে when হয়, আর hardly দিয়ে শুরু হলে when বা before এর যে কোনো একটা হয়। তারপরের অংশ দেখো you did, you did, you did মানে past indefinite tense। টেন্সের ভিন্নতা হতে পারে, তবে আমাদের এই অর্থাৎ স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস আনসার করতে গেলে আমরা এই স্ট্রাকচারটা ফেস করব বা দেখব, অথবা রাইট ফর্মস অফ ভার্বস আমরা সেম স্ট্রাকচার দেখব। যাই হোক, তো স্ট্রাকচারটা আমরা দেখলাম কি, no sooner, hardly বা scarcely যেটা দিয়ে শুরু হোক না কেন সবগুলাই হচ্ছে had I done, that is past perfect tense, এবং তারপর ওই দিকে গিয়ে অন্য আরেকটা ক্লজ যুক্ত হলো ডান পাশে, সেটা হচ্ছে সবগুলো past indefinite। এবং এই যে দুটো ক্লজ যুক্ত করার জন্য no sooner এর স্ট্রাকচারটাকে যুক্ত করেছে সে dan, than, ই না কিন্তু an, আর scarcely স্ট্রাকচারটা যুক্ত করেছে when, hardly স্ট্রাকচারটা যুক্ত করেছে when বা before। যাই হোক, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সেগুলো মূলত আমরা এই তিনটা সেন্টেন্স মুখস্থ রাখবো এবং এই সাবজেক্টের জায়গায় বা ভার্বের জায়গায় ডিফারেন্ট সাবজেক্ট বা ডিফারেন্ট ভার্ব বসিয়ে আমরা নতুন নতুন অর্থ প্রদানকারী সেন্টেন্স আমরা বানাতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি যেটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি সব সময়। সেটা হচ্ছে no sooner had the doctor come then the patient died। এই come কিন্তু ভার্বের 3, come, came, come ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো no sooner had the doctor come অথবা arrived then the patient died, ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল। আমরা এটা পড়ে আসছি। তো তুমি সাবজেক্ট চেঞ্জ করে দাও, ডক্টরের জায়গায় পেশেন্ট বসিয়ে দাও। no sooner had the patient come then the পেশেন্টের জায়গায় ডক্টর বসিয়ে দেই, then the doctor died, অর্থাৎ পেশেন্ট বা রোগী আসতে না আসতেই ডাক্তার মরে গেল। যাই হোক, তো এরকম আমরা যে কোনো সেন্টেন্স আমরা বানাতে পারবো এই স্ট্রাকচারের উপর বেস করে। তো এটাই ছিল আমাদের no sooner, scarcely এবং hardly অর্থ, স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। রুল 15, স্ট্রাকচার there দিয়ে দুই ধরনের ব্যবহার আমরা এখানে দেখব, যেটা আমাদের দরকার আপাতত স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস চ্যাপ্টার আনসার করতে।
সো প্রথম হচ্ছে কোনো কিছু আছে বা নেই বোঝাতে দেয়ার এর ব্যবহার, এবং তারপরে হচ্ছে তিনটা নির্দিষ্ট ভার্ব, যেমন লিভ, এক্সিস্ট, গো, এই তিনটা ভার্বের সাথে দেয়ার এর বিশেষ ব্যবহার। এবং একটা ব্যাপার খেয়াল করো, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই দেয়ার আছে, এবং এই সেন্টেন্সের শুরুতে এই দেয়ার গুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইন্ট্রোডাক্টরি আসলে কি? যেমন ইটেরও ইন্ট্রোডাক্টরি ব্যবহার আছে, আমরা ইটের ব্যবহার যেখানে আমরা পড়েছিলাম সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো এই যে ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সে যখন নির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকে না, তখন সেন্টেন্সটা শুরু করার জন্য কোনো না কোনো একটা সাবজেক্ট দরকার, তাই এই দেয়ার অথবা ইটের ব্যবহার করতে হয়। তো দেয়ারের এখানে সবগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইউজ, এবং এই দেয়ারের কোনো এখানে অর্থ নেই সেন্টেন্সের শুরুর দেয়ার গুলোর। প্রথমটা হচ্ছে দেয়ার ইজ আ চেয়ার ইন মাই রুম, আমার রুমে একটি চেয়ার আছে। তারপরে দেয়ার ইজ নো টেবল হিয়ার, এখানে কোনো টেবল নেই। দেয়ার আর টু চেয়ার্স ওভার দেয়ার, ওই যে ওখানে দুটো চেয়ার আছে। তো খেয়াল করো এখানে আর ব্যবহার করা হলো, বাট উপরের দুটো জায়গাতে ইজ। কারণটা কি? কারণ হচ্ছে পরবর্তী সাবজেক্টের অর্থাৎ নাউনটার দিকে খেয়াল করি, টু চেয়ার্স, দুটো চেয়ার, দুটো, তাহলে টু চেয়ার্স প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে তো কখনো ইজ হয় না, তাই প্লুরাল যেহেতু তাই হয়েছে আর, এটা মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে একটা দেয়ার আছে, এই দেয়ার মানে হচ্ছে ওই যে ওখানে বা ওখানে, এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই দেয়ারের অর্থ আছে সেন্টেন্সটাতে, বাট এই দেয়ারের কিন্তু কোনো অর্থ নেই, কারণ এই দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার, আমরা জানি অলরেডি। তো তারপরে হচ্ছে তিনটে ভার্বের সাথে ব্যবহার, যেমন there lived a king in England named Lear, অর্থাৎ ইংল্যান্ডে একজন রাজা থাকতেন বা রাজা ছিলেন যার নাম ছিল লিয়ার। যেমন ছোটবেলা আমাদের দাদি নানিরা আমাদের সাথে গল্প করতেন, এক দেশে ছিল এক রাজা, ইংলিশটা হতে পারে এরকম, there lived a king in a country, ঠিক একই রকম, there lived a king in England named Lear। তারপর there exists peace in my mind, আমার মনে শান্তি আছে। এখানে exists প্রেজেন্ট ইনডেফিনিট এবং ভার্বের সাথে as যুক্ত হয়েছে, কারণ হলো পিস এটা সিঙ্গুলার নাউন, তাই এখানে as। তারপর দেখো there goes a wise saying, একটা নীতি কথা আছে এরকম, honesty is the best policy, honesty হচ্ছে সর্বোত্তম পন্থা। তাহলে এখানে হচ্ছে goes ভার্বের সাথে es, কারণ হচ্ছে এর পরবর্তী যে নাউনটা wise saying এটা হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বের সাথে as বা es যুক্ত হয়েছে। আচ্ছা, লাস্ট যে সেন্টেন্স there goes the thief, এটা একটু বিশেষ অর্থ প্রদান করে এই ব্যবহারগুলো। এটা হচ্ছে এরকম, মনে করো বাড়িতে চোর ঢুকেছে, সবাই বুঝতে পারছে, সবাই লাইট নিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে, হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে দিয়ে চোরটা দৌড় দিল, তখন তুমি কি বলবে? এই যে চোরটা যাচ্ছে। এই যে ব্যবহারটা, অর্থাৎ এই যে চোরটা যাচ্ছে, বা তুমি হয়তো একটা মেহমান আসছে গ্রামের বাড়ি, মুরগি তো সব ছাড়া থাকে, তো মুরগি খুঁজতেছো, হঠাৎ করে দেখলা যে জঙ্গলের মধ্যে দিয়ে মুরগিটা দৌড় দিল, তো এই যে মুরগিটা যাচ্ছে, একই রকমের স্ট্রাকচার। there goes the thief, there goes the hen, এরকম there goes the cat, there goes the cow, etc. সো আমরা there এর ব্যবহার প্রথমটা হচ্ছে আছে বা নেই দেখলাম, আর একটা হচ্ছে তিনটা ভার্বের সাথে there এর বিশেষ ব্যবহার, এটাই। সো আমাদের পার্ট 3 যে 5টা স্ট্রাকচার এখানেই শেষ। তো এখন আমরা দেখব আমাদের একটা টেস্ট, যে টেস্টটা আমাদেরকে আনসার করতে হবে। নাও ইটস আওয়ার টেস্ট। সো আমরা আনসারগুলো করে ফেলি। দেখো এখানে 5টা ক্লু দেয়া আছে, আমরা গ্যাপগুলোতে আনসারগুলো বসিয়ে ফেলব। ফার্স্ট সেন্টেন্স এ নাম্বার, ড্যাশ ইজ আ পেন ইন মাই পকেট, বলতে পারি যে আমার পকেটে একটা কলম আছে, তাহলে আনসারটা হতে পারে there is a pen, তাহলে যেহেতু সেন্টেন্সের শুরুতে গ্যাপ, ক্যাপিটাল লেটারে আনসার করলাম there is a pen in my pocket। B number, he has never been to Dhaka dash New York, অর্থাৎ সে কখনো ঢাকায় যায়নি, তারপরে তো নিউ ইয়র্ক, তাহলে এই যে তারপরে তো let alone, তাহলে B number আনসার let alone। C number, dash had the hunter aimed at the bird then it flew away, তাহলে then কোথায় থাকে? no sooner এ থাকে, তাহলে C নম্বরে হবে no sooner, এবং no এর and ক্যাপিটাল লেটারে দিলাম, কারণ হচ্ছে C নম্বরে
গ্যাপটা সেন্টেন্সের শুরুতে ড্যাশ। তাই ডি নাম্বার, স্টাডি সিরিয়াসলি ড্যাশ ইউ শুড সাফার ইন দ্য লং রান, অর্থাৎ সিরিয়াসলি পড়াশোনা করো যদি না আবার তোমাকে ভবিষ্যতে সাফার করতে হয়। তাহলে এই যে যদি না আবার আশঙ্কা, লেস্ট দিয়ে আশঙ্কা প্রকাশ পায়, তাহলে ডি নাম্বারে আমাদের আনসার হবে লেস্ট, LEST। ফাইনালি ই নাম্বার, ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে ড্যাশ আই ওয়েন্ট হোম, আমার ইতিমধ্যে বাড়ি থাকা কথা বা বাড়ি থাকা উচিত, তাহলে ইটস টাইম। ই নাম্বার আনসার হচ্ছে ইটস টাইম। আর যেহেতু ই নাম্বারে সেন্টেন্সের শুরুতেই গ্যাপ, তাই ক্যাপিটাল লেটার দিয়ে আনসারটা শুরু হলো। Okay. So this is our test questions and answers. That's all. তো আমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস চ্যাপ্টারের পার্ট 3 এখানেই শেষ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ।